আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাস্তব জীবনে গণিত প্রতিনিয়তই আমরা ব্যবহার করছি, মনের অগোচরে হোক বা আপনার স্বজ্ঞানে হোক, গণিত কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। গণিতের কিছু নিয়ম আছে, নীতি আছে, সেটা যদি আমরা জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত মেনে চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং বাস্তবিক দিক থেকে আমাদের পরিবার, সমাজ সব কিছু একটা সুন্দরভাবে সাজানো একটা বাগানের মতো হবে। আর যদি আমরা সেই গণিতের নিয়মকে যদি মেনে না চলি তাহলে জীবনের শেষ বেলা হলেও আপনি সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যে জীবনকে যেভাবে সুন্দর করার চেষ্টা করছেন তার শাস্তি অবধারিত। 2+2 4 এই সহজ কথাটি যারা মানতে চান তাদের জীবনটাই সুন্দর এবং বাস্তবিক দিক থেকে আরও সুন্দর হবে এটা আশা করি। আজকে গণিতের যে বিষয়গুলা, বিশেষ করে গণিতের অঙ্ক এবং সংখ্যা, এইগুলোকে যদি আমরা বাস্তব জীবনে প্রায়োগিক দিক থেকে মেনে চলি তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। সমাজ এবং আপনার পেশাগত দিক থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, যদি সে চ্যালেঞ্জকে সঠিকভাবে মোকাবেলা করতে চান তবে গণিতের নিয়মটাকে আপনার জীবনের মধ্যে বাস্তব জীবনের প্রায়োগিক ক্ষেত্রে মিল রেখে চলতে হবে। আজকে উপস্থিত হয়েছি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, একজন অর্থনীতিবিদ এবং গণিতপ্রিয় মানুষ, প্রফেসর ডক্টর ফিরোজ ফারুকী। আসুন ডক্টর ফিরোজ ফারুকীর গণিতের নিয়ে তার বিভিন্ন কাজের বর্ণনাগুলো শুনি এবং তার জীবন থেকেই শুনি গণিত কেন প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর ডক্টর ফিরোজ ইকবাল ফারুকী। আমি ছোটোবেলা থেকেই একটু ম্যাথমেটিক্সের প্রতি আমার ঝোঁক ছিল। আর আমি শুরু করি ইউনাইটেড নেশনসে ICS বলে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস থেকে আমি শুরু করি এবং আমার ফার্স্ট পোস্টিং ছিল জেনেভাতে। এরপরে আমি বিভিন্ন দেশে পোস্টিং পেয়ে আমি কাজ করি, কিন্তু কাজের একটা বড় অংশ ছিল, আমার একটা বিশেষ অংশ ছিল যে ট্রেনিং এবং ইউনিভার্সিটিতে টিচিংও ছিল পাশাপাশি। তো যেখানে গেছি, আমার যখন পোস্টিং আফ্রিকাতে হলো তখন আফ্রিকাতে ফাইন্যান্সের লোকের অভাব ছিল। তো যেখানে গেছি সেখানে আমার প্রজেক্ট ছিল অফিস অফ দ্য প্রেসিডেন্ট, রিপাবলিক অফ কেনিয়া, এটা ফার্স্ট পোস্টিং। তো সেখানে তারা আমাকে অনুরোধ করলো যে আপনি আমাদের সিভিল সার্ভেন্টদেরকে ফাইন্যান্সের উপরে ট্রেনিং দেবেন, আপনার যে কাজ ইউনাইটেড নেশনসে সেটা করবেন, প্লাস আমাদেরকে একটু ফাইন্যান্সের উপরে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন আমার সিভিল সার্ভেন্টদেরকে। তা আমি সিভিল সার্ভেন্ট থেকে শুরু করি। ওখানকার সিভিল সার্ভেন্টরা তারা দুটো মেইনলি কোর্স করে, CPA সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস, আর একটা করে সার্টিফাইড পাবলিক সেক্রেটারি। এই দুটো জিনিস, এটা প্রফেশনাল কোর্স, লাইক ইংল্যান্ডের মতো, আমেরিকার মতো ওরকমই। তো তাতে আমার ওদের সঙ্গে নলেজ শেয়ারিংয়ের সুযোগ হয়েছে। কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যেই ছেলেগুলো ম্যাথমেটিক্সে ভালো তারা কিন্তু রেজাল্ট ভালো করে। এরপরে আমি যখন দীর্ঘদিন পরে বাংলাদেশে আসলাম, আমি বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচিং করেছি, এখনও করি। কিন্তু আমি এখানে একটা দিক দেখতে পেলাম, এখানেও একই অবস্থা। যে ছেলেগুলো ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ার মনে করুন, বা যে যারা ম্যাথমেটিক্সের উপরে যাদের দক্ষতা আছে, এরা কিন্তু সব সাবজেক্টেই দেখি ভালো করে। এটা হচ্ছে আমার জিনিস হচ্ছে, ম্যাথমেটিক্স কিন্তু মানুষের ব্রেনকে খুলে দেয়। ব্রেন ফ্লারিশ করতে হলে ম্যাথমেটিক্স লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, রিসার্চের কোনো কাজ তো ম্যাথমেটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে হবে না, যার জন্য স্ট্যাটিস্টিক্স এসব ম্যাথমেটিক্স, অফকোর্স ফিজিক্সে হিউজ পরিমাণে ম্যাথমেটিক্স আছে। আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি SSCতে ছিলাম হিউম্যানিটিস গ্রুপে, কিন্তু আমি ম্যাথমেটিক্স নিয়েছিলাম। ইন্টারমিডিয়েটে আমি এসে দেখলাম যে আমার বাবা বললেন যে তুমি ডাক্তারি পড়ো। আচ্ছা, সেটার জন্য আমি তখন ইন্টারমিডিয়েটে সায়েন্স গ্রুপ নিলাম।
ইনসিডেন্টালি আমার দুই চাচা তারা প্রত্যেকেই ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়েছিল, কিন্তু তারা কেউ ভালো রেজাল্ট করতে পারেনি। পরে তারা আবার আর্টস গ্রুপে গিয়ে সেখান থেকে একজন হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছেন, আর একজন বড় একজন বিজনেসম্যানও হয়েছেন। তো যখন নিলাম সায়েন্স, আমাকে বললো যে আমরা তো রেজাল্ট ভালো করে নেই, তুমি কেন ওটা নিতে গেলে? আমি বললাম আমি ওটাইতেই ভালো করার চেষ্টা করব। তারপরে আল্লাহর মেহেরবানি রেজাল্টও ভালো হলো। কিন্তু আমি ম্যাথমেটিক্সের এই পড়ার জন্য আমি কখনোই পিছপা হইনি। আমি যদিও ম্যাথমেটিক্সে মাস্টার্স করে নিই বা অনার্স করে নিই, কিন্তু আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তারপরে সায়েন্স থেকে আমি আসলাম, বললাম যে কমার্স পড়ব। এবং সেটা হচ্ছিল একটা ইউনিভার্সিটি হলে একটা চ্যালেঞ্জ নিয়ে। একজনে বললো, আপনি যদি এতই ভালো কিছু হন তাহলে কমার্স পড়েন তো দেখি। তাহলে আপনার কমার্স পড়ার যেটা সর্বোচ্চ ডিগ্রি, ওটাই আমি করার চেষ্টা করব। আমি একটা জিনিস দেখতে পেলাম, ওই যেহেতু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালো ছিল, সেই জন্য বাকি সাবজেক্টগুলো আমার কাছে খুব একটা কঠিন মনে হতো না। আর আমি যখন আমার টিচিং লাইফে এসে যখন আমি দেখলাম যে ম্যাথমেটিক্স এবং ইংলিশে যারা ভালো থাকবে তারা সব জায়গাতেই কিন্তু সহজেই পার হয়ে যাবে বা ভালো রেজাল্ট করবে। কিন্তু ম্যাথমেটিক্সে যদি কারো ভালো রেজাল্ট না থাকে বা ভালো না থাকে, সঙ্গে ইংলিশ থাকতে হবে। যেহেতু ইংলিশ তো এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সর্বযুগেই ছিল, এখনও আছে, এখন আরও বেশি ইম্পর্টেন্স পেয়েছে। বিকজ আমরা দেশে দেখছি যে অনেক কিছু বাংলায় হয়েছে, কিন্তু বাংলা দিয়ে সব জায়গাতে সব কিছু আবার চলে না। আমি এখন দেখতে পাচ্ছি গভর্নমেন্টও কিন্তু আগের থেকে ইংলিশের উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং অনেক ভালো ভালো লোকজনও বেরোচ্ছে যারা ভালো কাজও করছে এর উপরে। এনি কেস আমি তখন ম্যাথমেটিক্সের উপরে একটা সুযোগ পেলাম একটা ফাউন্ডেশনে, যে তারা ম্যাথমেটিক্সের উপরে স্কলারশিপ দেবে, অ্যাওয়ার্ড দেবে, গোল্ড অ্যাওয়ার্ড। সেটা বাংলাদেশের 8টা ইউনিভার্সিটিতে আমরা গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া এই ফাউন্ডেশন শুরু করে। আমি দেশে এসে সেটার হাল ধরলাম। তো তাতে আমি দেখতে পেলাম যে আমরা যে ম্যাথমেটিক্সের উপরে যেই গুরুত্বটা দেওয়ার কথা, ছোট থেকেই যদি ম্যাথমেটিক্সে কেউ ভালো না হয়, চট করে কিন্তু ম্যাথমেটিক্সে ভালো হওয়া একটু কষ্টকর হয়ে পড়ে, আনলেস সে যে এক্সট্রা কোনো এফোর্ট না দেয় এই ব্যাপারে। তারপরে ম্যাথমেটিক্সের গোল্ড অ্যাওয়ার্ড রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে আরও হলো যে ওই যে প্রাইভেট কিছু ইউনিভার্সিটিও আসছে। আমরা ঠিক প্রাইভেটে যেতে পারি না, যেহেতু আমাদের ফান্ডের একটা লিমিটেশন আছে। তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যে ম্যাথমেটিক্স ভবন, যেটা হচ্ছে AF মুজিবুর রহমান গণিত ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সুউচ্চ লাল ভবনটি নির্মাণে সহযোগিতা করেন AF মুজিবুর রহমান ফাউন্ডেশন। তিনি একজন গণিতবিদ ছিলেন, তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন সেই সময়ের, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে রেকর্ড পরিমাণ নম্বর পেয়েছিলেন। ম্যাথমেটিক্স ভবন যেটা আছে, যে মেডিকেল কলেজের উল্টো দিকে 8তলা বিল্ডিং, সেটা আমরা শুরু করি। এবং সেটা যে কাজটা, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হয়েছে মুজিবুর রহমান ফাউন্ডেশন বলে। মুজিবুর রহমান একজন বড় ম্যাথমেটিশিয়ান ছিলেন, ওনার বাড়ি ফরিদপুর। তবে উনি জেলা ম্যাজিস্ট্রেটও ছিলেন। তো উনি কিন্তু ম্যাথমেটিক্সে ওনার খুব ভালো রেকর্ড মার্ক ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির। তো ওনার ছেলে রেজা রহমান সাহেব ভাবলেন যে ওনার জন্য ওনার বাবার নামে উনি একটা ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট করবেন। সেটাকে ঢাকা ইউনিভার্সিটিকে চুজ করা হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সের যে বিল্ডিংটা, সেটা ওনাদেরই অবদান, এই ফাউন্ডেশনের অবদান। এটা 8তলা বিল্ডিং, 80,000 স্কোয়ার ফিট। এবং আমি এটা হাল ধরলাম, এবং ওর মাঝে আরেকটা জিনিস আমি একটু এক্সট্রা করলাম, সেখানে পানি খাওয়ার ব্যবস্থা করলাম। আপনারা দেখবেন যে উপরে টপ ফ্লোরে একটা পানি পিউরিফিকেশনের প্ল্যান্ট বসালাম। এই প্ল্যান্ট বসাতে যে খুব বেশি টাকা খরচ হয়েছে তা না। এটা যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো, ওদের এই ধরনের প্ল্যান্ট দরকার হয়। আমি 2-3টা জায়গায় গিয়ে দেখলাম। এরপরে ওদের বললাম যে তোমরা এখানে প্ল্যান্ট বসাবে এবং প্রত্যেক ফ্লোরে পানি খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। ওখানে সঙ্গে একটু গ্লাসও দিলাম, যে যেন ছেলেরা পানি খেতে পারে। কারণ পানি তো বিশুদ্ধ পানি না হলে আসলে
শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর ভাবলাম যে এতগুলো ছেলে এখানে থাকবে, এরা পানি খাবে কোথায়, কোথায় পাবে পানি, বিশুদ্ধ পানি? সেটার ব্যবস্থা করলাম এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যথেষ্ট খুশি হয়েছেন যে এই ব্যবস্থাটা সাধারণত হয় না। তো পরে গণিত নিয়ে আপনি কেন ভাবেন? ধন্যবাদ আপনাকে। গণিত নিয়ে ভাবার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার ধারণা হয়েছে বা আমার প্র্যাকটিক্যালি আমি দেখতে পাচ্ছি যারা গণিতে ভালো তারা অনেক ক্ষেত্রেই তারা সহজে অনেক কিছু বুঝে। যেমন আমি MBA ক্লাসে যখন পড়াই তখন দেখা যাচ্ছে যখন দেখি যারা সারা জীবন কমার্স পড়ে আসছে, কিন্তু যখন দেখি একটা ছেলে সারা জীবন কমার্স পড়ে নাই, সে ইঞ্জিনিয়ার, তার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে অথবা সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করছে বা অনার্স করছে বা বেসিক্যালি সে ম্যাথমেটিক্সে ভালো, সে কাজগুলো সহজে বুঝে এবং তার পক্ষে সম্ভব হয় অনেক প্রবলেমকে সলভ করা। আর বিশেষ করে যদি রিসার্চ কেউ করতে যায় তখন তো তার ম্যাথমেটিক্স ছাড়া কোনো আলাদা কোনো পথ নেই। আর কম্পিউটার সায়েন্স সবটাই ম্যাথমেটিক্স, এবং ম্যাথমেটিক্সের উপরে গুরুত্ব যদি ছোটোবেলা থেকে না দেওয়া হয় চট করেই কিন্তু কেউ ম্যাথমেটিক্সে ভালো হয়ে যায় না। ম্যাথমেটিক্সে অ্যাট্রাকটিভ করতে হবে, ম্যাথমেটিক্সের কুইজ ধরেন, ম্যাথমেটিক্সের গেম, এইগুলো দিয়ে ছোটো বাচ্চাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে হবে যাতে ওরা ম্যাথমেটিক্সের উপরে ওটা যথেষ্ট গুরুত্ব দেয়। যে এই প্রসঙ্গে যদি আমি একটা ম্যাথমেটিক্সের উপরে গুরুত্ব দেওয়া হয়, আর প্রকৃতিতে তো ম্যাথমেটিক্স ছড়িয়ে ছিটিয়ে আছে, সর্বত্রই ম্যাথমেটিক্স। একটা ফুলের ওখানেও ম্যাথমেটিক্স আছে, এটা বাই নেচার আল্লাহর তরফ থেকেই হয়েছে এটা। এখন শুধু আমরা এটাকে ডিসকভার করব যে এটা কী করে হলো, ওখানেও একটা হিসাব আছে, ফুলের মধ্যে হিসাব আছে। তারপর আপনি দেখেন গাছে যে তাল হয়, তালের যে খোসাটা যেইভাবে অ্যারেঞ্জ করা আছে সেটাও একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে করা হয়েছে। যদিও এটা প্রকৃতি বললাম, কিন্তু আল্লাহ সব কিছু করেছেন এবং সর্বশ্রেষ্ঠ। কারণ যিনি স্রষ্টা যখন এত বড় ম্যাথমেটিশিয়ান, আমরা স্রষ্টার প্রতিনিধি হয়ে আমরা তো ছোটোখাটো ম্যাথমেটিশিয়ান হওয়া উচিত, নাহলে তো আমরা আসলে স্রষ্টার সৃষ্টিকে বুঝবো না ঠিক মতো। এটার জন্যে আমার একটু ইন্টারেস্ট, এখানে চেষ্টা করি যাতে করে যে ম্যাথমেটিক্সের উন্নতি হয়। ম্যাথমেটিক্স উন্নতি মানে জীবনের উন্নতি হবে, ম্যাথমেটিক্স উন্নতি মানে সাহিত্য, ধর্ম সব কিছুর উন্নতি হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় যেটা আমি দেখি যে আমাদের দেশের যারা উচ্চশিক্ষার জন্য বাইরে PhDর জন্য যান এবং যদি কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ওইখানে শিক্ষকতায় শুরু করেন, তাহলে হয়তো দেশে আসার চিন্তাভাবনা খুব কম সংখ্যক শিক্ষক যারা দেশে ফিরেন। তো সেক্ষেত্রে আপনি যে সময় বিদেশে গিয়ে PhD করেছেন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তারপরেও আপনি দেশে এসে দেশের মানে বসে এবং বিশ্ব ব্যাংকের মতো একটা জায়গায় কনসালটেন্সি করতেছেন, এর চাইতে তো আপনি বিদেশে থেকেই আপনার যদি মানে আরও আরামায়েশে থাকতে পারতেন। আপনি কেন দেশে এসে আবার মানে আমাদের মতো মানুষের সাথে বা দেশের মানুষের সেবার জন্য আপনি চলে আসলেন? এই বিষয়টা যদি উল্লেখ করেন, যেটা হচ্ছে অনেকেই বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করে তারপরে আর না ফিরে, কিন্তু দেশের জন্য কিছু করার জন্য যাতে ফিরে, এ বিষয়ে যদি কিছু মূল্যবান সাজেশন দেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমি অনেকের কাছ থেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। প্রত্যেকে জিজ্ঞেস করছে আপনি কেন বিদেশ থেকে ফিরে আসলেন দেশে। আমার ফার্স্ট আনসার ছিল, আমার বাড়িতে আমি আসব এটার আবার প্রশ্ন কেন? আমার বাড়ি কুমিল্লা, আমি এখন কুমিল্লায় যাব, তাহলে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কুমিল্লায় যাবেন কেন, এটা তো কোনো ঠিক প্রশ্ন হলো না। আর নাম্বার 2 হলো, আরেকটা হলো, আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার বাবা মারা গেছেন আমার 16 বছর বয়সে। তারপর তো আমরা 7টা ভাই বোন, আম্মা ছিলেন, তো এদের প্রত্যেকের দেখাশোনার দায়িত্ব আমার উপরে ছিল। আমার প্রত্যেকটা ভাই বোন এখন ইনশাআল্লাহ সেটেলড এবং ভালো আছে। আম্মা মারা গেছেন, কিন্তু আমি যখন দীর্ঘদিন প্রায় 23 বছর বিদেশে আমি ছিলাম, আমি ভাবলাম যে আসলে তো আমি নিজের দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করছি না, আমি আরেকজনের ইকোনমিতে কন্ট্রিবিউট করছি। হতে পারে ইট ইজ হয়তো খুব ছোট, খুব নগণ্য, কিন্তু এই নগণ্যটাও যদি আমার নিজের দেশের জন্য করতে পারি, নিজের সমাজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, সেটা হবে আমার জন্য একটা বড় পাওয়া। আরেকটা কথা হচ্ছে যে যারা বিদেশে আছেন তারা যে খুব সুখে থাকে অনেকে, তাও না, এর মধ্যে অনেক ব্যাপার আছে।
আমার ছেলে মেয়ে যখন একটু বড় হচ্ছে তখন আমি চলে আসলাম। আমি ভাবলাম যে এই যদি ভিন্ন কালচারে থাকি, আমরা তো আলটিমেটলি তো আমরা মুসলমান, আমরা একটা বিশেষ ডিসিপ্লিন মেনে চলি কম বেশি নিজেদের লাইফেও। তখন দেখা যাবে কি আমার ছেলেও হয়তো আমাকে চিনবে না, মেয়েও আমাকে চিনবে না, বা তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ভিন্ন কালচার নিয়ে দেখা যাবে কি যে আমাদের একটা কালচারাল দ্বন্দ্ব হয়ে যাচ্ছে ফ্যামিলিতে। সেটাও একটা ব্যাপার যে নিজের সন্তানদেরকে সুশিক্ষিত করা এবং ভালোভাবে পরিচালিত করা এবং ধর্মীয় অনুভূতিটা তাদের মধ্যে দিয়ে দেওয়া। তো সেটার জন্যও আসছে। আর আমি তো এখন মনে করি যে আমি এসে ভালোই কাজ করেছি। আমি আমার দৃষ্টিতে বলছি, বিদেশে যাবে প্র্যাকটিক্যালি থাকবে দুই ধরনের লোক, যাবে সবাই যাদের সুযোগ আছে, কিন্তু থাকবে দুই ধরনের লোক, যার এখানে করার মতো কিছুই নেই, আর্থিক হোক আর যাই কিছুই হোক, সামাজিক হোক, সে। আর যাবে অতি ধনী মানুষ, সে একটু ঘোরাফেরা করতে যাবে, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরবে, দেখবে বা আনন্দ ফুর্তি করবে, সেই ধরনের লোক। কিন্তু মাঝামাঝি আমরা যারা কিছু করার সুযোগ আছে নিজের দেশে, তারা আমি মনে করি দেশে আসাই উচিত। নৈতিকতার দিক থেকে গণিত কিভাবে মানুষকে সচেতন করতে পারবে? আমি একটা ছোট্ট উদাহরণ ঠিক নয়, একটা জোকের মতো বলবো। একটা মাত্র চাকরির পোস্ট, একজনকে নেবে, 3 জন ক্যান্ডিডেট। একজন হলেন ম্যাথমেটিক্সের গ্র্যাজুয়েট, আরেকজন হলো ইকোনমিস্ট, আরেকজন হলো একজন অ্যাকাউন্ট্যান্ট। তো প্রশ্নটা ছিল এই, 2 + 2 কত হয়? তো যিনি ইকোনমিক্সের, উনি বললেন ইট ডিপেন্ডস ইফ আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। আর যিনি আপনার ম্যাথমেটিক্সের, উনি বললেন 2 + 2 = 4। চাইলে আমি আরেকটু কিছু আপনার করতে পারি। আরেকটা হচ্ছে কি, যিনি অ্যাকাউন্ট্যান্ট, উনি বললেন হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। তো এটা কথা হচ্ছে, ম্যাথমেটিক্সরা বললো যে 2 + 2 = 4, আর এটার তো কোনো আর্গুমেন্টের কোনো প্রশ্ন নাই। আর্গুমেন্ট করলে হয় আমি ম্যাথমেটিক্স বুঝি না, না আমি পাগল। আর যিনি বললেন যে ডিপেন্ডস ইফ আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, কারণ দেখা যাচ্ছে অর্থনীতিতে সব কিছুর পরে থাকে ইফ আদার থিংস রিমেন্স কনস্ট্যান্ট দেন দিস উইল হ্যাপেন। হ্যাঁ, আকাশে যদি মেঘ থাকে, যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধান কম হবে, আর কম বৃষ্টি হলে ধান আবার নাও হতে পারে। আর অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশে সেটা হচ্ছে আপনি কত চান সেটাই আমি করে দেবো। যার জন্য দেখা যাচ্ছে আমাদের এই অ্যাকাউন্টেন্সির উপরে লোকজনের একটু বিশ্বাস কম থাকে, বিশেষ করে বাইরের লোকদের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আপনার সাথে আমরা আজকে একজন গণিতের ভালোবাসার মানুষ এবং গণিত প্রিয় একজন মানুষ এবং গণিত নিয়ে কাজ করছেন বাংলাদেশে, এবং একজন ইকোনমিক্স, তার সাক্ষাৎকারটা শুনলাম। আশা করি আপনারা খুব মনোযোগ সহিত এই ছোট্ট যে গল্পটা, এই গল্পের মূল মর্মটা বুঝবেন এবং সারমর্মটা বুঝে আপনাদের কোন পথে আগানো উচিত। এবং সবাই, কেউ ইকোনমিস্ট হবে, কেউ ম্যাথমেটিশিয়ান হবে, কেউ ব্যাংকার হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তার পেশাগত দায়িত্ব পালন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা হচ্ছে গণিত যদি ভালো করে জানা যায়, গণিত যদি ভালো করে বোঝা যায়, তাকে অবশ্যই নৈতিকতার দিক থেকে, আদর্শ মানুষের দিক থেকে ভালো হতেই হবে। কারণ স্যার যেটা বললেন 2 + 2 = 4 হয়, তো 2 + 2 = 4ই হবে, স্ট্রেট কথা। কিন্তু এই কথার বাইরে যদি কোনো ধরনের ডিফেন্স আমরা নিতে যাই, তার মানেই হচ্ছে এখানে কোনো ধরনের একটা কিছু তৈরি করার একটা পায়তারা। তো সেক্ষেত্রে গণিত ভালো মতো বুঝে এবং বাস্তব জীবনে প্রায়োগিক দিক থেকে যদি আমরা গণিতকে লালন করি। দি ম্যাথমেটিক্স ইন নেচার এভরিডে লাইফ শিরোনামে প্রফেসর ডক্টর ফিরোজ ফারুকীর লেখাটি ইম্যাথ বাংলাদেশে 2017 সালে প্রকাশিত হয়।